সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। চ্যানেল কুরসির পক্ষ থেকে আমি নুরুন মাহাথিরা সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। চ্যানেল কুরসি আজ ষষ্ঠ পর্ব আমার আমি অনুষ্ঠান। এ পর্বে আমাদের অতিথি আছেন ডক্টর গাজী আব্দুল্লাহেল বাকি। আমরা স্যারের সাথে কথা বলতে আসছি। দর্শকবৃন্দ, আমি স্যারের সাথে কথা বলবো। স্যারের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, ওনার না বলা কথা, আমাদের অজানা কথা আমরা সবই স্যারের কাছ থেকে জানবো। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার, আমরা আজ আপনার কাছে আসছি আপনার শৈশব থেকে এ পর্যন্ত স্মৃতিময় কিছু কথা জানতে, যেহেতু আমরা এগুলো ফ্রেমে ধরে রাখতে চাই। আমরা দর্শকদেরকে জানাতে চাই আপনার অনেক না জানা কথা, না বলা কথা। তাই শুরু করতে চাই আপনার কাছে। আপনার জন্ম কোথায় স্যার? এই মতো চ্যানেল পর্ষদকে ধন্যবাদ ও হীরাকেও ধন্যবাদ। আমার জন্ম বর্তমান সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানা উকসা গ্রামে। স্যার, লেখাপড়া কোথায় শুরু করেছিলেন? লেখাপড়া আমি গ্রামে স্কুলে পড়েছি। পরবর্তীকালে আমি খুলনা হ্যানি রেলওয়ে হাই স্কুল থেকে 1966 সালে ম্যাট্রিক পাস করি, এসএসসি, এবং বিএল কলেজ থেকে 1968 সালে আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হই। এরপর আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই এবং ফার্স্ট ক্লাসের ছাত্র ছিলাম। আমি ইংরেজি অনার্সে ভর্তি হই এবং সেখান থেকে ইংরেজি অনার্স এবং আমার মাস্টার্সও ইংলিশে কমপ্লিট করি। এরপর আমি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি ডিগ্রি অর্জন করি। স্যার, আপনার কর্মজীবন নিয়ে তাহলে চলে যায়। আপনার শিক্ষা জীবন শুনলাম, কর্মজীবন, আপনার কর্মজীবন কখন, কতদিন আগের থেকে শুরু, কত সাল থেকে? আমি 1973 সালে সর্বপ্রথম কালীগঞ্জ ডিগ্রি কলেজে অধ্যাপনা শুরু করি এবং শ্যামনগর যে সরকারি মহসিন কলেজ, সেখানেও আমি পার্ট টাইম তখন চাকরি করেছি। এরপর আমি ইস্পানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা ক্যান্টনমেন্ট, সেখানে আমি চাকরি করেছি। তারপরে আমি ক্যাডেট কলেজে আমি নিয়োগ প্রাপ্ত হয়েছি, ক্যাডেট কলেজে, এবং সেখান থেকে আমি আবার লিবিয়া চলে যাই। সেখানে ফাতনাত জোহরা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে আমি চাকরি করি প্রায় 2.5 বছরের মতো। সেখান থেকে আসার পরে আবার ক্যাডেট কলেজে আমি চাকরি করি এবং পরবর্তীতে আমি খুলনা বিশ্ববিদ্যালয়ে যোগদান করি এবং সেখানে 22 বছর চাকরি সম্পন্ন করার পরে আমি 2011 সালে আমি অবসরে যাই। এরপর আমি খুলনা নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে আমি এখানে নিয়োগপ্রাপ্ত হই ইংরেজি ডিপার্টমেন্টের প্রফেসর হিসেবে, এবং পরবর্তীকালে লিবারাল আর্টস অ্যান্ড হিউম্যান সায়েন্স ফ্যাকাল্টির ডিন হিসেবে কর্মরত ছিলাম। পরবর্তীকালে এর মাঝখানে আবার আমি
সিলেটে চলে যাই এবং লিডিং ইউনিভার্সিটিতে ওই একই পদে আমি সেখানে চাকরি করেছি 1 বছর, বছর দেড়েক হবে এরকম। তারপরে আবার ব্যাক করে আমি নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে চলে আসি এবং বর্তমানে সেখানেই পূর্বের পদে কর্মরত আছি। আপনি এখনো কর্মরত আছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু স্যারের অফিসে এসে বসেছি। স্যারের অফিসে এসেই স্যারের সাথে কথা বলছি, স্যারের কর্মজীবন শুনলাম। স্যার, আপনার এই যে কর্মজীবন, এখানে কি কখনো কোনো বাধাপ্রাপ্ত কোনো কিছু হয়েছেন? কখনো কোনো সমস্যায় কি কখনো পড়েছেন? সমস্যায় একবার আমি পড়েছিলাম। সত্যি কথা তো বলা খুবই অপ্রিয় হয়ে যায়। আমি সত্যকে সবসময় তুলে ধরার চেষ্টা করি এবং প্রতিষ্ঠানে এটা সত্যকে তুলে ধরতে আমাদের দেশে, আমাদের সমাজে একটু কষ্টকর। সেজন্য আমাকে প্রায় প্রত্যেকটা ইনস্টিটিউশনে কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছে। সত্যি কথা বলতে কি, যে সম্মুখীন হলেও আমি আমার এই সত্যতা বজায় রাখার জন্য আমি আল্লাহ আমাকে সেখান থেকে উদ্ধার করে নিয়েছে এবং আমি খুলনা বিশ্ববিদ্যালয়ে এমনকি একটা বিশেষ সমস্যায় পড়েছিলাম। যাই হোক, আপনি সেই সমস্যাটা সেখান থেকে আপনি উত্তরণ যাই হোক, আপনার এভাবেই সফলতার জন্য আপনার সব দিন আসে, আমরা সেটাই দোয়া করি। স্যার, আপনি যে এখানে চাকরি করেন, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় চাকরি করেছেন, আপনার কি এমন কোনো স্মৃতিময় চিহ্ন হচ্ছে যে সেটা আপনি সব দিন ধরে রাখতে চান, আনন্দময় মুহূর্ত? চাকরি জীবনে আমি কাজ করে গেছি, তবে সব থেকে আপনার যে ঘটনাটা সবসময় জন্য আনন্দ দেয়, বেশ উৎসাহিত করে, এই ধরনের? আমি এই চাকরি জীবনে যেমন একজন বিশিষ্ট বাংলাদেশের শিল্পপতি মির্জা আহমেদ ইস্পাহানি, তার সাথে আমি পরিচিত হয়েছি এবং বেহরোজ ইস্পাহানির সাথে আমার ব্যক্তিগতভাবে পরিচয় ছিল। এটা 1977 সালে। এরপর আমি যে সমস্ত জায়গায় চাকরি করেছি, আমি ক্যাডেট কলেজেও চাকরিকালীন আমি অনেক বিশিষ্ট জেনারেলদের সাথেও আমি পরিচিত হয়েছি এবং সেখানেও আমার এশিয়ার খুবই ভালো ছিল। তারপর খুলনা বিশ্ববিদ্যালয়ে আসার পরেও আমি 5 জন ভাইস চ্যান্সেলর সাহেবের সাথে কাজ করেছি এবং আমি মনে করি যে এখানে আমার স্বার্থ, এবং আমি সবচেয়ে যেটা আমার ভালো লাগে যে আমি কনভোকেশন করেছিলাম। সম্ভবত 3টা কনভোকেশন আমি পরিচালনা করি খুলনা বিশ্ববিদ্যালয়ে। তার মধ্যে 10 সালের যে কনভোকেশন, সেটা এত সুন্দর হয়েছিল যে বাংলাদেশের মহামান্য প্রেসিডেন্ট মহোদয় তিনি ঢাকায় পৌঁছে ওনার প্রোটোকল অফিসারকে দিয়ে আমাকে বিশেষ ধন্যবাদ জানিয়েছিলেন একটা সুন্দর কনভোকেশন উপহার দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনার অনেক প্রাপ্তি, এভাবেই যেন প্রাপ্তি আপনি যতদিন বেঁচে থাকেন এতদিন যেন আপনার এই প্রাপ্তি আরও হোক, এটাই আশা করি। স্যার, আপনি দেশের বাইরে গিয়েছিলেন, ওখানে কি কোনো স্মৃতি আছে জড়িয়ে? সুখের হোক, দুঃখের হোক, কোনো স্মৃতি? দেশের বাইরে আমি আনন্দের সাথে আমি কাজ করেছি, এটা আমি বলতে পারবো, যেহেতু আমি লিবিয়ায় ছিলাম। জি স্যার। তো এখানে পরিবেশের সাথে আমি খাপ খাওয়াই নিয়েছিলাম এবং আমার প্রতিষ্ঠানে তেমন কোনো ঝামেলা ছিল না, তারা আমাকে ভালোবাসতো। আমি প্রতিষ্ঠানের যথেষ্ট আমার যা দেওয়া, আমি ইংরেজির শিক্ষক ছিলাম, ততটুকু আমি দিতে পেরেছি এবং সেখানেও আমি আল্লাহর রহমতে আমার সুনাম ছিল, এতটুকু বলতে পারি। আসলে স্যার, মানুষ বিদেশে যায় শিখতে,
আর আপনি সেখানে ট্রেনার হিসাবে গিয়েছিলেন বিদেশে, এটা আমাদের গর্বের বিষয়। স্যার, এতক্ষণ তো আপনার কর্মজীবন শুনলাম দেশে এবং দেশের বাইরে। আপনার পরিবারের দিকে একটু যেতে চাচ্ছি স্যার। আপনার পরিবার, মানে আপনার যে পরিবার আছে, আপনার স্ত্রী, সন্তান, তাদের কথা কিছু জানতে চাচ্ছি। আমার আমি আমার ওই কালীগঞ্জ থানায় আমার বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে পরিবারের সম্ভ্রান্ত মুসলিম ফ্যামিলিতে আমার বিবাহ হয় এবং আমার 3টা কন্যা সন্তান। আমি মাস্টার্স ডিগ্রি পর্যন্ত সমাপ্ত করিয়েছি। বড় যে কন্যা, বড় মেয়ে SOS যে হারবান মাইন্স স্কুল আছে ওইখানে ইংরেজির সিনিয়র শিক্ষিকা, আর মেজরজন নর্দার্ন ইউনিভার্সিটির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে ওখানে সিনিয়র লেকচারার। আর ছোটটি সেও ইংরেজিতে মাস্টার্স সম্পন্ন করেছে, অনার্স মাস্টার্স, কিন্তু সে কোনো চাকরি করে না, করবে না। মাশাআল্লাহ স্যার, আপনার 3 মেয়েই প্রতিষ্ঠিত, কিন্তু একজন চাকরি করবে না, এটাই। তবে শিক্ষা জীবনে তারা প্রতিষ্ঠিত। ভালো লাগলো স্যার। আপনার আরেকটু আমি বলতে চাচ্ছি যে আপনার যে চাকরি জীবনে কখনো কি আপনার ওয়াইফের সাথে এ বিষয় নিয়ে কোনো এমন কোনো সম্পর্ক তৈরি হয়েছে যে কখনো ওনার কোনো কষ্টের ব্যাপার হয়েছে? চাকরি জীবনে আমার পরিবারের সাথে কোনো সমস্যাই নেই, বরঞ্চ আমি আমার স্ত্রীর কাছ থেকে সবসময় আমি সহযোগিতা পেয়েছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং এটাই স্যার অনেক বড় পাওয়া স্যার। একজন পুরুষ যদি বিভিন্ন জায়গায় চাকরি করতে যায়, সেক্ষেত্রে আসলে ঘরের ওয়াইফ যদি সবসময়ের জন্য ঠিক থাকে তাহলে ভালো। মানুষের দেখা যায় যে এটা নিয়ে সমস্যা হয়, সে সমস্যা আপনি পড়েন নাই, এটাই অনেক ভালো। যে ওনাকে অনেক ধন্যবাদ দেওয়া উচিত, পাওয়ার উপযুক্ত। যাই হোক স্যার, আমি জানি যে আপনি লেখালেখি করেন। কতদিন আগে থেকে লেখালেখি করেন স্যার? এটা সত্য যে আমার লেখালেখি শুরু হয় 1968 সাল থেকে। 68 সাল। আমি যখন ইন্টারমিডিয়েট ছাত্র, 68, তারও আগে একটু আমি যেতে পারি 1967 সাল থেকে। বিএল কলেজ যখন আমি ইন্টারমিডিয়েট পড়ি, তখন আমি রচনা প্রতিযোগিতায় আমি প্রথম স্থান অধিকার করলে তৎকালীন ইংরেজির একজন অধ্যাপক, নাম প্রফেসর অসিত রায় চৌধুরী, উনি এটা পড়ে আমাকে বললেন, তুমি তো খুবই ভালো লেখো, তা তোমার কবিতা, গল্প, তুমি এগুলো লেখো, লিখে আমার কাছে দাও, আমি এটা পত্রিকা ছাপানোর ব্যবস্থা করব। এবং আমার সত্যি কথা বলতে গেলে কি, যে আমার সাহিত্যের যে হাতে খড়ি, পড়ারই হাতে, তখন খুলনা থেকে দি ওয়েব নামে একটা পত্রিকা বের হতো, সাপ্তাহিক। ওই পত্রিকার সম্পাদক ছিলেন নাজিম মাহমুদ সাহেব। তো ওই আমি প্রবন্ধ, কবিতা, গল্প লিখে আমি ওই আমার শিক্ষকের কাছে দিতাম, অসিত রায় স্যারের কাছে দিতাম, উনি ওইটা দেখে শুনে ওই পত্রিকা দিতেন। এবং এভাবে প্রায় এই 2 বছর সেখানে আমার অনেক ইংরেজিতে লেখা প্রকাশিত হয়েছে। এরপর আমার লেখার প্রতি একটা আগ্রহ সৃষ্টি হয় এবং আমি লেখালেখি শুরু করি। তো এ পর্যন্ত আমার 20টা বই প্রকাশিত হয়েছে। আর পত্রপত্রিকায় বাংলাদেশের এবং দেশের বাইরেও আমার বহু লেখা, সংখ্যা বলতে পারবো না, কবিতা, প্রবন্ধ বিশেষ করে, এগুলো ছাপা হয়েছে। তো আমার এই 20টা বইয়ের সবচেয়ে যে জিনিসটা আমি পেরে উঠছি, মানে এত কিছু কাজের মধ্যে, সেটা হলো কি, এর সবগুলো কম্পোজ করছে আমার ওয়াইফ। মাশাআল্লাহ স্যার, এটা অনেক বড় পাওয়া স্যার। এবং এত কবিতা, এত গল্প আমি লিখে দিলে আমার আর কোনো মানে মনে হয় দায়িত্ব নেই, ওরা কম্পোজ করা শেষ হয়ে যায় খুব দ্রুত। এবং কম্পিউটারে কাজ করে। কম্পিউটার কাজ করে।
বাসাতে আমার 2টা কম্পিউটার আছে, একটা কম্পিউটার একটা ল্যাপটপ, এবং এখনো পর্যন্ত কাজ চলছে আর কি। তারপর ওটা প্রেসে দিয়ে দিয়ে এইভাবে আমার বইগুলো ছাপা হয়ে যায়। স্যার তাহলে আপনার অনেক খরচ কমে আর এরপরে আমি বর্তমানে যেটা কিছু অনুবাদ কাজে হাত দিয়েছি। আমি শামসুর রহমান সাহেবের সনেট অনুবাদ করেছি, আল মাহমুদ সাহেবের সোনালী কাবিন অনুবাদ করেছি। এগুলো পুস্তক আকারে প্রকাশিত হয়েছে। এরপর আমি যেটা হাত দিয়েছি নতুন বলবো আর কি, রুবাইয়াত। রুবাইয়াতের প্রতি আমার একটা গভীর আগ্রহ এবং ভালোবাসা, আকর্ষণ জন্মে যখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি, অনার্স ফার্স্ট ইয়ারের ছাত্র ছিলাম, এবং আমি কান্তি ঘোষ এবং নজরুলের অনুবাদ কমল ফেমের যে রুবাইয়াত, এটা পড়ে আমি খুব আপ্লুত হয়ে যাই। তখন আমি রুবাইয়াতের প্রতি ঝুঁকে পড়ি এবং আমি মৌলিক বাংলা ভাষায় বাংলা কৃষ্টি, কালচার, এই পরিমণ্ডলকে নিয়ে এবং এই পারিপার্শ্বিক আমাদের সামাজিক পারিপার্শ্বিক অবস্থাকে নিয়ে আমি রুবাই লেখা শুরু করি। এবং এ পর্যন্ত আমি 2000-এর উপরে বাংলায় মৌলিক রুবাইয়াত রচনা করেছি। তার মধ্যে 1570টি রুবাইয়াত নিয়ে প্রথম এবং দ্বিতীয় খণ্ড একটা বই প্রকাশিত হয়েছে 2014 সালে। এবং এই পুস্তকটি তৎকালীন বাংলা একাডেমির ডিজি মহোদয় প্রফেসর শামসুজ্জামান খান, তিনি নিজে এটা নজরুল মঞ্চ উদ্বোধন করেন বাংলা একাডেমি প্রাঙ্গণে। তো এইটা প্রথমে দ্বিতীয় খণ্ড, প্রায় 400 পৃষ্ঠা ব্যাপী, এবং এটা উপরে বেশ কিছু আমাদের বাংলাদেশের বোদ্ধা অধ্যাপকরা তারা প্রবন্ধ লিখেছেন। সে প্রবন্ধগুলো আমি পরবর্তী কোনো পুস্তকে সন্নিবেশিত করব এই ইচ্ছা আছে আর কি। আর বর্তমানে তৃতীয় খণ্ড আমরা প্রস্তুত করছি। তৃতীয় খণ্ডটা হয়তো আগামীতে বের করার সম্ভাবনা আছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা উপভোগ করছেন চ্যানেল পড়শি আমার আমি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে অতিথি হিসাবে আছেন ডক্টর প্রফেসর গাজী আব্দুল্লাহ বাকি। আমরা স্যারের সাথে কথা বলছি। স্যার, আমরা যে আপনার কাছে এসেছি, আপনি বাংলায়ও লেখেন নাকি? বাংলায় লিখি? আমি বাংলায়ও লিখি, ইংরেজিতেও লিখি। আচ্ছা, যেমন ইতিমধ্যে করোনার উপরে একটা কবিতা আমি বিদেশে অডবল ম্যাগাজিন, এটা ইউএসএ থেকে পাবলিশ হয়, এই 3 দিন আগে ওটা ছাপা হয়েছে। অনেক ভাগ্যবান আমরা মনে করব যে স্যারের লেখা, যে আমেরিকাতেও স্যারের লেখা যাচ্ছে, স্যার এখানে বসে আছেন, স্যারের লেখা আমেরিকাতেও যাচ্ছে, যে ওখানে প্রিন্ট হচ্ছে। আমরা গর্বিত স্যারের জন্য। এবং আরও বলি যে স্যার অনলাইনে ইংলিশ ক্লাস করান, এটাও জানি। তো এই বাইরে লেখালেখিতে আমার কিন্তু আমি 5 বার পুরস্কৃত হই। আমি 2 বার আমেরিকা থেকে পুরস্কৃত হই, ন্যাশনাল লাইব্রেরি অফ পোয়েট্রি কর্তৃক এডিটর্স চয়েস অ্যাওয়ার্ড একবার প্রাপ্ত হই। আরেকবার আমি আইএসপি ইন্টারন্যাশনাল পোয়েট্রি অর্গানাইজেশন, যেটা সেখান থেকেও আমি পুরস্কৃত হই ইন্টারন্যাশনাল পোয়েট অফ মেরিট হিসেবে। আর তারা আমাকে 11টা কবিতা নিয়ে ইংরেজিতে একটি ক্যাসেট অ্যালবাম প্রকাশ করে। মাশাআল্লাহ। এটার নাম হলো ভিশনস। এছাড়া আমি ইটালিতে 5টি ভাষায় শান্তির উপর কবিতা প্রতিযোগিতা
হয়ে থাকে। 5টি ভাষায় স্যার? 5টি ভাষায় হয়, সেটা কন্ডাক্ট করে পরিচালিত হয় ইটালির টরিনো শহর থেকে। তো ওখানে আমি 3বার যোগদান করি ওই কম্পিটিশানে, সম্ভবত 95, 96, 97-তে। তখন আমি খুলনা ইউনিভার্সিটিতে কর্মরত, চাকরিরত, এবং আমি 3বারই পুরস্কৃত হই। একটা কবিতা পাঠাতে হয় ওখানে শান্তির উপরে 50 লাইনের মধ্যে। তো 3বার আমি ওখানে কম্পিটিশানে আমি যোগদান করি এবং 3বারই আমি ওখান থেকে পুরস্কৃত হই প্রাইজ অফ মেরিট হিসাবে। স্যার আমরা তাহলে আসলে আপনি অনেক গুণে গুণান্বিত। স্যার আপনার বাংলা কবিতা দিয়ে আমরা শুরু করব। আপনার কণ্ঠে আপনার বাংলা কবিতা একটু শুনি, তারপর আমরা ইংলিশ কবিতা শুনি। আপনার লেখা, আপনার সবথেকে প্রিয়, সন্তান সবগুলোই প্রিয় হয়, তারপরেও বলবো যে আপনার যেটা প্রিয় কবিতা সেটা আমাদেরকে শোনাবে। আমি আপনার প্রথম কবিতা আপনি বলছিলেন। একটা কবিতা আমি লিখি। জি স্যার। এটা 1971 সালে 18ই মার্চ লেখা, আমার গ্রামে বসেই লেখা। বঙ্গবন্ধুর সংগ্রাম অভিষেক। যখন বঙ্গবন্ধু সংগ্রাম করে যাচ্ছেন এবং বঙ্গবন্ধুর এই সংগ্রামের প্রতি তখন আমার পূর্ণ সমর্থন ছিল 1971 সালে। 71 সালে, এবং এখনো আছে সম্মান। না, আপনি 71 সালে লিখেছেন, তাই আমি 71 সালে লিখেছি। জি স্যার। এই কবিতাটি। তো এটাই কি পড়বো? জি স্যার, অবশ্যই। আপনার প্রথম জীবনের প্রথম লেখা, এটা তো শুনবই। কবিতাটির শিরোনাম এরকম: বঙ্গবন্ধুর সংগ্রাম অভিষেক। বাংলাদেশের জন্ম নিয়ে ধন্য তুমি শেখ মুজিব, তোমার নামে জাগলো যুগে জীর্ণ দেহে প্রাণ সচিব। শ্মশান কেন বাংলা আজি তুচ্ছ শুধু সেই কারণ, শোষককারীর অবসানে স্বর্গ হবে এই চারণ। ধ্বংসডালা হাতে নিয়ে মেতে ওঠে অসুর দল, নিঠুর হানে বাংলা প্রাণে বইছে ফলে রক্ত জল। গুলির মুখে প্রাণ দিয়েছে ন্যায্য দাবির সংগ্রামে, দেশ জুড়িয়া উঠছে ধ্বনি শহীদ স্মৃতির নামে নামে। সবুজ রঙা আঁচলখানি জলসে আজি ফুটছে ভিড়, বসন্ত এই কোকিলগুলো উঠছে গেয়ে বিষাদ গীত। সাহার মরু করছে ধুধু শ্যামল ভরা বাংলাদেশ, আনতে দাবি রুখতে নারী কন্যা যত ফুলিয়ে কেশ। খালেদ নিল জন্ম হেতা করতে সৃজন পুনরায়, বীরঙ্গনা খাওলা এসে জন্ম নিল বাংলা মায়। অজ্ঞজ্ঞানী এক লাইনে বাংলাদেশের মুক্তিতে, দেখছে কত স্বপ্ন শত স্বাধীন হবার যুক্তিতে। ইতিহাসের প্রাচীন পাতা সত্য সাক্ষী এই দেশের, বাংলাভাষী হও মিলিত দেখাও দুটি রূপ গুণের। বাংলা হলো প্রাণের ভাষা, হৃদ গভীরে উঠল জয়, এই ভাষাতে শক্তি খোঁজো নেই কুমোটের ঠুনকো ভয়। এগিয়ে চলো বীর কদমে ধরবে তুলে জয় নিশান, আলীর নামে হাঁকবে জোরে বাংলাভাষী সব কৃষাণ। বাংলা মায়ের জন্মদের শপথ নিব এক বল, মুক্ত দেশের আঙিনাতে গর্ব শত তাজমহল। শেখ মুজিবের আহ্বানে ওঠে জেগে বাঙালি জাত, এই আশাতে তুলছি সদা খোদার কাছে করুণ হাত। অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনিও আহ্বান জানিয়েছেন যে তার সঙ্গে হাত মিলানো, বঙ্গবন্ধুর সঙ্গে হাত মিলানোর জন্য। তো যে কোনো একটা ইংলিশ কবিতা শোনান। আধুনিক একটি সনেট আমি পড়ি। সনেট তো is the color of poetry. It transformed after 100 years. The song of the cuckoo and the drone of the cricket are same from time immemorial. Same is the attraction of water. The smell of petals do not draw the dear ones to heart, but poetry is stubborn. Strong glow of moonbeam is glittering in the heart of poetry. The lifeless machines on the earth are so discourteous that they do not lag behind to dissect poetry. I will hide myself in the classic heart of my poetry. What would be the color of poetry after 100 years? The two persons never possess the same appearance. Different are also colors. The moon does not smile upon the dying flow of a river.
The sunset weeps in the life of the soil. Those who know evening in morning and morning in evening understand what color of poetry would be on in beauty and in ugliness. ধন্যবাদ স্যার। এটা বাংলা কোন ইয়ে করেন স্যার, স্পেলিংটা? জি স্যার। এটার বাংলা এরকমই। শতবর্ষ পরে কবিতার রং কি বদলাবে? কোকিলের গান ঝিঝির গুঞ্জন অনাদিকাল হতে একই, জলের আকর্ষণ একই। পাপড়িতে সৌরভ এখন দিল দরদির কাছে টানে না, কিন্তু কবিতা ছাড়ে না। কবিতার অন্তরে দুর্দান্ত জ্যোৎস্না জল জল করছে। বর্তের নিষ্প্রাণ যন্ত্রগুলো এত বড় বেয়াদব যে কবিতাকে ব্যবচ্ছেদ করতে ছাড়ে না। আমি আমার কবিতার অভেদ্য বুকে লুকিয়ে থাকব। শতবর্ষ পরে কবিতার রং কি হবে? দুই মানুষের এক চেহারা কোনোদিন হয় না, রঙও হয় না। নদীর শীর্ণ দেহে চাঁদ আর হাসে না, মৃত্তিকার জীবনে সূর্যাস্ত কাঁদে। কবিতার রং সুন্দরে অসুন্দরে কেমন হবে, সকালে বিকাল বিকালে সকাল, যারা বোঝে তারাই জানে। অনেক ধন্যবাদ স্যার। আপনি যে সাহিত্যে আছেন, সাহিত্যে কোনো সংগঠনের সঙ্গে জড়িত আছেন? সাহিত্যে আমি আমাকে খুলনা অঞ্চলে সবাই ওই আমি উপদেষ্টা হয়ে আছি, আর বর্তমানে কয়েকটি সংগঠনের উপদেষ্টা হিসেবে আছি। আর বিশ্ব বাংলা সাহিত্য পরিষদের সভাপতি, বিশ্ব বাংলা সাহিত্য পরিষদের সভাপতি হিসাবে খুলনাতে আছেন। স্যার দেখেন, আপনি সাহিত্যের সঙ্গে জড়িত আছেন, বিভিন্ন সাহিত্য অঙ্গনে যান, আপনার পদচারণা। আমি একটা কথা বলতে চাচ্ছি যে সাহিত্য অঙ্গনে বিভিন্ন জায়গায় যান, তো এখানে সাহিত্য ভবন একটা চাহিদা আছে সকলের। স্যার, এই সাহিত্য ভবন নিয়ে আপনি কি কিছু বলবেন? আপনার কি কোনো চাহিদা আছে সাহিত্য ভবন নিয়ে? সাহিত্য ভবন তো খুবই সুন্দর একটি পরিকল্পনা মনে হচ্ছে। তার কারণ সাহিত্যই মানুষকে সভ্য করে তোলে। সাহিত্য মানুষকে কালচার বানায়, এবং সাহিত্য যদি না থাকে পৃথিবীতে, তাহলে মানুষের মধ্যে যে প্রবৃত্তি আছে, পশু প্রবৃত্তি, এবং সমাজের মধ্যে যে বিশৃঙ্খলা করার প্রবণতা, এগুলো খুব বৃদ্ধি পেয়ে যাবে। তো এই জন্য এখন দেখা গেছে যে বর্তমানে আমাদের ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন অনার্স লেভেলে যে সিলেবাস করার জন্য নির্দেশ দিয়েছে, সেখানে বিষয় নির্বিশেষে, তার মানে কেউ সেটা সায়েন্স হতে পারে, কমার্স হতে পারে, বা বিজনেস বা ইংরেজি হোক, সেখানে একটি করে কোর্স বাংলার থাকতে হবে, বাংলা সাহিত্যের উপরে থাকতে হবে। তো এটা আমাদের জন্য খুব ভালো হয়েছে। প্রত্যেকের সাহিত্য পড়ার দরকার আছে আমি মনে করি। তো সাহিত্য ভবনের জন্য খুলনায় অবশ্যই দরকার, এর প্রয়োজনীয়তা রয়েছে। স্যার, আমার জানা মতে আমি জানি যে সমৃদ্ধ রাইটার্স ফোরাম যখন ইয়ে করেছিল, আপনি উপদেষ্টা হিসেবে আছেন ওখানে, আমি জানি যে ওখানে আপনিও কথা বলেছেন। এখন এটা কি কোনো কিছু করা যায় না? আর সামনে কি আগানো যায় না স্যার? পিছিয়ে কেন পড়েছে, আর এটা সামনে কেন আগাচ্ছে না? আমি সম্পর্কে একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। আপনি এর পরে কি কোনো কিছু করবেন? সাহিত্য ভবন এখন এইটা কিভাবে হবে, মানে কার কাছে কোথায় গেলে আমরা সাহিত্য ভবনের জন্য আমরা আমাদের পরিকল্পনা এবং দাবিটা উত্থাপন করতে পারি, সেই দিকটাকে, সেই বিষয়টাকে, সেই দিকটাকে আগে দেখতে হবে, এবং সেইভাবে ঠিক নিয়ম অনুযায়ী আমি মনে করি যে এটা সেখানে উপস্থাপন করা আমাদের দরকার। এবং সেই কর্তৃপক্ষের কাছে যারা খুলনা অঞ্চলের সাহিত্যিকরা আছেন, তারা একসাথে মিলিত হয়ে সম্মিলিতভাবে এই প্রচেষ্টা নেওয়ার দরকার আছে, এবং একসাথে এটা প্রচেষ্টা নিলে আমার মনে হয় যে যত শিক্ষিত হোক না কেন, এটা হয়তো দাবি একদিন পূরণ হতে পারে। সুধীমণ্ডলী, আমরা এতক্ষণ ডক্টর গাজী আব্দুল্লাহিল বাকি স্যারের অনেক
অজানা কথা জানলাম, তার কাছে অনেক কথা, ওনার কাছে অনেক কথা শুনলাম। এবার স্যারকে অনুরোধ করব, স্যার দর্শকদের উদ্দেশ্যে আপনার কি কিছু বলার আছে? দর্শকদের উদ্দেশ্যে আমি যেটা আমার মনের কথা অন্তর্গত বলতে চাই সেটা হলো যে সাহিত্য ভবন যত দ্রুত সম্ভব বাস্তবায়ন হবে তত আমাদের মঙ্গল। বিশেষ করে খুলনা অঞ্চলের কবি সাহিত্যিকদের জন্য তাদের প্রাণের দাবি বাস্তবায়ন হবে, স্বীকৃতি পাবে এবং তাদের যথেষ্ট উপকার হবে এবং সাহিত্যেরও যথেষ্ট সমৃদ্ধি ঘটবে। আর আমি এই সাথে চ্যানেল পড়শিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শক আপনারা এই চ্যানেল পড়শিকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি চ্যানেল পড়শিকে অনেক সময় দিলেন, আপনার মূল্যবান সময় নষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন। এজন্য সুপ্রিয় সুধীমণ্ডলী, আপনারা এতক্ষণ দেখছিলেন আমার আমি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে অতিথি হিসাবে ছিলেন ডক্টর গাজী আব্দুল্লাহ বাকি স্যার। স্যার আমাদের সাথে সময় দিয়েছেন। স্যারের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি এবং চ্যানেল পড়শি এতক্ষণ যারা দেখলেন, উপভোগ করলেন, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। এ পর্যন্তই। স্যারকে নিয়ে আবার হয়তো কোনো একদিন কথা বলবো এবং চ্যানেল পড়শি আরও ভবিষ্যতে অন্য কোনো নূতন মুখ আবার একদিন নিয়ে আসবে। এই বলে আমি বিদায় নিচ্ছি। আমি নুরুন নাহার হীরা। সকলের জন্য শুভকামনা।